স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। যথাসময়ে ব্যাখ্যা না দিলে জুলাই আগস্টের গণহত্যা মামলার আগেই আদালত অবমাননার মামলায় দণ্ডিত হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন সম্ভাবনার কথা জানিয়েছে প্রসিকিউশন। অন্যদিকে ভীতি কাড়াতে লোক সাক্ষী সুরক্ষার বিষয়ে ট্রাইব্যুনালকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। এর আগে 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি মোবাইলে শেখ হাসিনার এমন হুমকি আমলে নিয়ে 15ই মের মধ্যে ব্যাখ্যা চায় ট্রাইব্যুনাল। মিজান আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। 227টা মার্ডার কেস আমি বলছি সবাই তালিকা করো, তোমরা তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। সম্প্রতি মোবাইলে পতিত স্বৈরাচার শেখ হাসিনার একটি কথোপকথন ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন বক্তব্য আদালতের নজরে আনে প্রসিকিউশন। 15 মের মধ্যে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে হাসিনাকে ব্যাখ্যা দেবার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15 তারিখে এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য আছে। সেদিন যদি তারা তাদের জবাব দাখিল করেন, তার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল পরবর্তী কার্যধারা গ্রহণ করবে। কিন্তু ভারতে পলাতক হাসিনা দেশীয় আদালতে কি ব্যাখ্যা দিতে পারেন? এখানে দুটি অপশন রাখা আছে। একটি হলো এই অভিযুক্তরা নিজেরা সশরীরে এসে তাদের এই কার্যক্রমের ব্যাখ্যা দিতে পারবেন, অথবা তারা তাদের পক্ষ থেকে কোনো আইনজীবী প্রেরণ করেও এর ব্যাখ্যা দিতে পারবেন। ব্যাখ্যা না দিলে পরিণতি কি হবে সেই সম্ভাবনার কথাও জানান তিনি। উনি যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেন তাহলে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন তাকে অব্যাহতি দেওয়া হবে কিনা। যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে না পারেন, অথবা উনি যদি এখানে উপস্থিতি না হন, তাহলে কিন্তু ট্রাইব্যুনাল আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে 1 বছরের সাজা হয়ে যেতে পারে। এবং যদি সেটা হয়ে যায় তাহলে কিন্তু জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মূল বিচারের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগে একটি শাস্তি হয়ে যেতে পারে। এতদিন শেখ হাসিনা আছেন যে উনি ওয়ারেন্টভুক্ত আসামি বা পলাতক আসামি, তখন হয়ে যাবেন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। অন্যদিকে হাসিনার এই হুমকির পর আলোচনায় আসে সাক্ষীদের সুরক্ষার বিষয়টি। এ নিয়ে ট্রাইব্যুনালের করণীয় সম্পর্কে পরামর্শ দেন এই আইনজীবী। ট্রাইব্যুনাল যদি এটা রিয়েলাইজ করে যে তাহলে সাক্ষী সুরক্ষার জন্য উনি ব্যবস্থা করবেন। শুক্রঞ্জনকে যেমন সুরক্ষা দিতে পারেনি, ভারতে নিয়ে গেছে। যদি এ আমলেও আপনি সুরক্ষা না দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার দরকার কি? আপনি সাক্ষী সুরক্ষার জন্য আপনি আইজিপিকে নির্দেশ দিবেন, আপনি মেট্রোপলিটনকে নির্দেশ দিবেন, আপনি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিবেন, এই আদালত এই সাক্ষী সুরক্ষা থাকবে। দেশে না ফিরলে হাসিনার পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার এগিয়ে নেয়ার বিধান রয়েছে বলেও জানান এই ফৌজদারি আইন বিশেষজ্ঞ। আর না আসলে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ। মিজান, আপনার কাছে একটু জানতে চাইবো যে শেখ হাসিনার যেই বক্তব্যটি আমরা শুনতে পাচ্ছি সেটি আসলে এক ধরনের হুমকি, আর সেক্ষেত্রে এটা ফৌজদারি অপরাধ। তো আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে আসলে? আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে শুরুতেই একটু সংশোধনী দেই। সেটা হচ্ছে 226 না 227 জনকে আসলে হত্যার লাইসেন্স পেয়েছেন বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন। আর এই প্রশ্নের উত্তরে বলতে চাই যে আদালত অবমাননা আইন 2013 যদি সেটাকে বিবেচনায় নেওয়া হয়, সেক্ষেত্রে সেই আইনে যেটি বলা হয়েছে আদালতের কোনো সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা প্রদর্শন, আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, এই বিষয়গুলোকে যদি কেউ করেন সেক্ষেত্রে আদালত অবমাননা হবে। তবে এই যে আইনটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, যা পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে, সেই আইনের যে বিশেষায়িত যে বিষয়টি রয়েছে সেই আইনটিকে কিন্তু আমাদের সংবিধানের 47(3) দ্বারা সুরক্ষা দেওয়া হয়েছে। আর প্রসিকিউশন টিম যে আবেদনটি করেছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা থেকে কিন্তু তারা সেই আবেদনটি করেছে। সেই 4 ধারায় যেটি বলা রয়েছে সেটি হচ্ছে যে যদি কারো কোনো কথাবার্তা কিংবা আচরণ কিংবা কোনো মন্তব্যের মধ্য দিয়ে বিচার প্রশ্নবিদ্ধ হয়, বিচারের স্বাভাবিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, কোনো পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয় কিংবা কোনো পক্ষের মধ্যে যদি কোনো শঙ্কা বা ভীতি জাগে, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল তাকে সাজা দিতে পারবে এবং সেই সাজাটি হবে 1 বছর, সাথে 5000 টাকার অর্থদণ্ড থাকবে, অথবা দুটো সাজাই দিতে পারবে। এবং প্রসিকিউশন টিমের যে বক্তব্যটি হচ্ছে সেই বক্তব্যটি হচ্ছে তারা যে অডিও সংলাপটি পেয়েছে সেই সংলাপটির তারা আদালতের নজরে এনে সেই 11(4) ধারা অনুযায়ী তারা সেই আবেদনটি করেছে। অতএব সেই ক্ষেত্রে যে আমাদের সিআরপিসি ফৌজদারি দণ্ডবিধির যে বিষয়টি সেই বিষয়টি এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। মিজান, যেহেতু আসলে সহসাই শেখ হাসিনা দেশে ফিরছেন কিনা বা তাকে ফেরানোর প্রক্রিয়া সহজ হচ্ছে কিনা সেটি অনিশ্চিত, সেই ক্ষেত্রে আসলে এই মামলাগুলোর অগ্রগতি কি হতে পারে বা এখন কোন পর্যায়ে আছে?
এখন তো শেখ হাসিনার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে এবং সেই 3টি মামলার মধ্যে একটি মামলা একেবারেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে তদন্ত চূড়ান্তের ক্ষেত্রে, এবং এই 3টি মামলার ক্ষেত্রে এখন যে বিষয়টি হতে পারে সে প্রথমে যদি আমি এই কন্টেম্পটের বিষয়টা আর কি আদালত অবমাননার বিষয়টিতে আসি, দুটো বিষয় হতে পারে। একটি হচ্ছে তিনি আইনজীবীর মাধ্যমে অ্যাপিয়ার করে এই মুঠোফোনের যে বক্তব্যটি যেটি পাওয়া গিয়েছে, যেটি ফরেন্সিক টেস্ট হয়েছে, এ বিষয়ে তিনি তার ব্যাখ্যা দিতে পারেন। এবং অতীতে যেমন আমরা দেখেছি যে আমাদের কিন্তু বেশ কন্টেম্পট অফ কোর্ট হয়েছিল, আপনার মনে রয়েছে নিশ্চয়ই 50 জন বুদ্ধিজীবীকে কিন্তু কন্টেম্পট অফ কোর্টে ট্রাইব্যুনাল তলব করেছিল, এবং তখন কিন্তু ডক্টর জাফরুল্লাহকে 1 ঘন্টার দণ্ড দেওয়া হয়েছিল কন্টেম্পট অফ কোর্টের জন্য, আদালত অবমাননার জন্য। সেক্ষেত্রে ব্যাখ্যা দেওয়ার পরে আদালতের জুরিসডিকশন, আদালত কী সিদ্ধান্ত নিতে হবে। আর যদি তিনি না আসেন সেই ক্ষেত্রে আদালত তার স্বপ্রণোদিত যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা অনুযায়ী এই যে অভিযোগটি সুরাহা করবেন। সেক্ষেত্রে হয়তো জুলাই আগস্টের যে মামলাগুলো তার আগেই একটি সাজার মধ্যে তিনি পড়তে পারেন। আর পাশাপাশি যদি এই কোনো কিছুতেই যদি তিনি না আসেন সেক্ষেত্রে আইনজীবীরা যেমনটি বলছেন ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, যেটি আমাদের একটি প্রচলিত ব্যবস্থার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে, যার প্রথম প্রচলনটি হয় যখন পাকিস্তানের যে 195 জন যুদ্ধাপরাধী যারা সিমলা চুক্তির আওতায় চলে গিয়েছিল তাদের বিচারের দাবিটি যখন উঠে, তখনই কিন্তু ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়াটি ব্যবহার করে সেই বিষয়ে একটি বিচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এখন রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হয়েছে তারা এই মামলার ক্ষেত্রেও ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার প্রয়োগ করাতে পারেন, এবং সেই প্রক্রিয়াটি হচ্ছে শেখ হাসিনার পক্ষে একজন রাষ্ট্রের অর্থে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হবে, এবং সকল অভিযোগ এবং যত ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো সেই আইনজীবীকে দেওয়া হবে, এবং তিনি শেখ হাসিনার পক্ষ হয়ে লড়বেন, যেটা অতীতে আমরা অন্য মামলা দেখেছি। এই হচ্ছে এই মামলার পরবর্তী যে অবস্থা, সেই অবস্থা। মিজান, আপনাকে ধন্যবাদ। ফ্যাসিবাদের আমলে দায়ের হওয়া মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হেফাজত ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় ধর্মের অনুভূতিতে আঘাত হানার অভিযোগে নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার মোহাইমিনুল খান অপু। কথা বলবো তার সাথে। অপু, হেফাজতের ইসলামের এই সমাবেশ থেকে আসলে কি বার্তা দিচ্ছে? এই 4 দফাই নাকি আরো কোনো দাবি আছে তাদের? আপনি যেমনটি বলছিলেন যে হেফাজতে ইসলাম যে আজকে সমাবেশ করছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে শুধু 4 দফা দাবি নিয়েই যে তারা তুলে ধরেছেন নারী সংস্কার বিষয়ে কমিশন সহ অন্যান্য আরও যে 3টি দফা রয়েছে, শুধু এটিই নয়, এর বাইরেও কিন্তু হেফাজত ইসলামের বিরুদ্ধে 2013 সালে যে হামলা হয়েছিল মতিঝিলের শাপলা চত্বরে, সেই থেকে এখন পর্যন্ত কিন্তু তাদের বিরুদ্ধে প্রায় 300টির মতো মামলা রয়েছে। তো এই মামলাগুলো কেন প্রত্যাহার হবে না, এই বিষয়টি কিন্তু তারা আজকে সমাবেশে তারা তুলে ধরেছেন। তারা যেটি বলছেন যে বিএনপির অনেক নেতা কিন্তু ইতিমধ্যে মুক্তি পেয়েছেন, জনাব বাবর তিনিও মুক্তি পেয়েছেন, তাহলে আলেম ওলামারা কেন এখন পর্যন্ত মুক্তি পাবেন না, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা আজকে জোরালোভাবে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে হেফাজতে ইসলাম এই আজকের সমাবেশটির আগেও কিন্তু কয়েকদিন আগে তারা রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কিন্তু এই নারী বিষয়ক সংস্কার কমিশন যেটি রয়েছে সেই সংস্কার কমিশনের প্রতিবেদনের বাতিল এবং এই কমিশনকেই বাতিল নিয়ে কিন্তু ইসলামিক যে কয়টি জোট ছিল, অন্তত 5 থেকে 7টি দল ছিল, তারা কিন্তু এই তখনই প্রতিবাদ করেছিল যে এই কমিশনকে বাদ দেওয়া হবে। তখন কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলাম তারাও কিন্তু যে নায়েবে আমির তিনি ছিলেন, তিনি যেটি বলছেন যে এই কমিশনকেই তারা মানেন না। এটি কিন্তু একদম জোরালোভাবে বলার পরেও কিন্তু কিছুদিন পার হয়ে গেলেও কিন্তু এই বিষয়ে সরকার থেকে এখন পর্যন্ত কোনো বার্তা আসেনি। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে রাজধানীতে হেফাজতে ইসলাম কিন্তু বড় ধরনের একটি সমাবেশ করেছে, এবং তারা শুধু 4 দফা দাবির বিষয়ে যেটি নয়, সেটি কিন্তু তাদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোও কিন্তু তারা তুলে ধরেছেন। অপু, একটু যদি বলেন যে আজকের এই সমাবেশে তো হেফাজত ইসলাম ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল, অন্যান্য ইসলামী দলগুলোও ছিল, তারা কি বার্তা দিচ্ছে? আজকে তাদের জোটে কওমি মাদ্রাসা ভিত্তিক যেসব দল ছিল, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস সহ আরও অন্যান্য, তারা কিন্তু আজকে সেখানে ছিল। তবে বাংলাদেশ জামায়াত ইসলামকে কিন্তু আমরা সেখানে সহমত পোষণ করতে তাদের কোনো প্রতিনিধি কিন্তু আসেননি। তবে এনসিপি যে নতুন তরুণদের দল, সেই দলের দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু এসেছিলেন। তিনি হুঁশিয়ারি করেছেন যে আওয়ামী লীগকে কিন্তু এই দেশে আর রাজনীতি করতে দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। 5ই আগস্টে কিন্তু জনগণ তাদের
তাদেরকে সে বার্তা জানান দিয়েছে সেটি বলছেন। কিন্তু অন্য অন্য যে সকল রাজনৈতিক দল ছিল তারা কিন্তু এইখানে এসে কিন্তু তাদের সাথে সহমত পোষণ করেনি, তবে তাদের সাথে যে আলাদা ইসলামিক দলগুলো জোটে রয়েছে সেই জোটে কিন্তু তারা তাদের সহমত দিয়েছেন। এর সাথে যদি আমি আপনাদেরকে আরও একটু যুক্ত করতে চাই যে হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা কিন্তু 5টি দল মিলে কিন্তু সামনের দিনগুলোতে একটি বৃহৎ ঐক্যের ডাক দিচ্ছেন, যে ডাকে তারা সামনের নির্বাচনের বিষয়টিও কিন্তু তারা তুলে ধরছেন। যে অপু মোটামুটি প্রতিবেদন এবং আপনার তথ্য থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে। সর্বশেষ একটা বিষয় জানতে চাইব, মানবিক করিডোর নিয়ে হেফাজত ইসলামের অবস্থান কি? তারা কিন্তু মানবিক করিডোর নিয়ে কিন্তু তারা কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের। তারা যেটি বলছেন যে তারা এই 5ই আগস্ট ভারতের যে দাসত্ব সেটি থেকে তারা মুক্তি পেয়েছে, কিন্তু আমেরিকার কোনো আবার নতুন করে যে দাসত্ব হবে সেটি কিন্তু তারা চাচ্ছেন। এবং এই করিডোরের প্রসঙ্গে তারা যেটি বলছেন যে এটি নতুন করে দেশকে অস্থিতিশীল এবং যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এই করিডোর নিয়ে কিন্তু তারা আজকে কথা বলেছেন এবং এটির জোরালো প্রতিবাদ করেছেন। আফরিন। অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। 3.5 মাস লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার সকালে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটেই সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি চূড়ান্ত করতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের যৌথ সভায় বসেছে নেতারা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। কথা বলবো তার সাথে। লগ্ন, গুলশান থেকে আসলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে যেই যৌথ সভা বসেছে সেখান থেকে আসলে আদৌ কোনো সিদ্ধান্ত পাওয়া গেল কিনা বা বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আফরিন, এখন পর্যন্ত যৌথ সভার কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি, কিন্তু আমরা এখানে দীর্ঘ সময় জুড়ে রয়েছি। যেহেতু দীর্ঘ সময় জুড়ে রয়েছি, আমরা দেখেছি যে এখানে স্থানীয় কিংবা তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে দলটির মহাসচিবের সাথে যৌথ সভায় বসেছেন যেন কোনো রকমের বিশৃঙ্খলা না হয়, অর্থাৎ সবাই যে অতি উৎসাহী নিয়ে একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে রয়েছেন সেই উৎসব যেন অতিরিক্তভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করেন বা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটেন, সেই জন্য পুরো পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য আসলে এখানে সবাই এখানে একীভূত হয়েছেন। আমরা একটু কথা বলতে চাই যুবদল বা স্থানীয় যুবদল বা অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন। আমরা দেখেছি যে শাখা সংগঠনগুলো কিংবা বিএনপির সাথে সম্পৃক্ত অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা এখানে সম্পৃক্ত অবস্থায় রয়েছেন, তারা এখানে সক্রিয় অবস্থায় রয়েছেন এবং তারাও একটা উৎসবের কথা বলছিলেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, যেহেতু আপনারা একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে রয়েছেন, দীর্ঘদিন পরে নেত্রী যেহেতু ফিরছেন দেশে, তো সব কিছু মিলে এখন আপনাদের উপলব্ধিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গুলশান থানা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত আছি এখানে। আমরা খুব আনন্দিত, উচ্ছ্বসিত ও উৎসাহিত, কারণ আমাদের মাঝে আমাদের নেত্রী দীর্ঘদিন পরে চিকিৎসার পরে আমাদের নেত্রী আমার বাংলাদেশে ফিরে আসতেছে আল্লাহর রহমতে, সারা বাংলাদেশের মানুষের দোয়ায়। তো এই উপলক্ষে আমাদের নেত্রীর পার্টি অফিস, নেতাকর্মী, লোকালয় আনাগোনা চলতেছে, মহাসচিবের মিটিং চলতেছে। যেহেতু দীর্ঘদিন পরে উনি দেশে ফিরছেন, তো দীর্ঘদিন পরে ফিরছেন যেন কোনো রকমের সমস্যা না হয় বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য দলীয়ভাবে আসলে আপনারা শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কতটুকু বদ্ধপরিকর? না, আমরা সবসময় শৃঙ্খলা বজায় রাখবো। আমরা চাবো না যাতে আমাদের নেত্রী যাতে দলীয় নেতাকর্মীর মাধ্যমে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যাতে বাংলাদেশের মানুষ বিএনপিকে খারাপ না বলতে পারে যে বিএনপি কোনো অন্যায় করে বা উচ্ছৃঙ্খল কোনো কর্মকাণ্ড করে বা জড়িত থাকে। আমরা সবসময় চাবো বাংলাদেশের মানুষকে যেভাবে খুশি রাখা যায়। জি, সেই উৎসবের কথাটি আমরা জানতে চাই। এবার আমরা একটু আপনার কাছে আসতে চাই, যেহেতু একটি উৎসবের একটা আমেজ বয়ে যাচ্ছে, নেতৃবৃন্দ সবাই কিন্তু এখানে একীভূত অবস্থায় রয়েছে, আপনারা কতটা মুখিয়ে আছেন আসলে নেত্রীকে বরণ করার জন্য? সেই সাথে পরিবারের সদস্যরাও আসে যাদের সাথে আপনাদের রাজনৈতিকভাবে একটা আবেগের বড় অংশ জড়িত রয়েছে। আমরা 100% ভাবে আমরা মুখিয়ে আছি ম্যাডামকে নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য, যেহেতু দীর্ঘদিন পর আমাদের মাঝে ফিরে আসতেছে। তো আমরা সবার কাছে দোয়া চাই যাতে ম্যাডাম সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসে, সুস্থ থাকে, আল্লাহ পাক তাকে দীর্ঘ দান করে। জি, আপনারা শুভকামনা জ্ঞাপন করছিলেন। আপনি যেমনটা আসলে আমরা শুনছিলাম, সবাই কিন্তু ভীষণভাবে মুখিয়ে রয়েছেন, অর্থাৎ দীর্ঘ প্রায় 4 মাস পরে তিনি দেশে ফিরছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এবারে গেল ঈদুল ফিতরে কিন্তু তিনি প্রায় অর্ধযুগ পরে, অর্থাৎ 6 বছর পরে কিন্তু নিজের পরিবার পরিজনের সাথে দেশের বাইরে ঈদ করেছিলেন। তবে আসছে যে ঈদটি রয়েছে সেই ঈদে আসলে সবাই মিলে একীভূত হয়ে দেশের মধ্যে তার যে 2 পুত্রবধূ রয়েছেন তাদেরকে নিয়ে ঈদ উপভোগ করবেন। পাশাপাশি তিনি যেহেতু সিলেটে অবতরণ করবেন এবং সিলেটে আদৌ কোনো নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন কিনা বা তারপরে কিভাবে ঢাকায় আসবেন এবং কিভাবে তার বাসা পর্যন্ত ফিরবেন, সামগ্রিকভাবে শৃঙ্খলাজনিত এবং সেই সাথে তিনি যেন ঠিকঠাক মতো বাসায় পৌঁছাতে পারেন, সার্বিক বিষয়ে পর্যালোচনা করে সেই বিষয়ে নির্দেশ
করা হয়েছে। তো আপনি এই ছিল গুলশান থেকে সর্বশেষ। মেজবা, আপনি গুলশান কার্যালয়ে থাকুন, সংবাদ সংগ্রহ করুন, আপনার মাধ্যমে বিস্তারিত আবারও জেনে নেব। ধন্যবাদ আপনাকে। 16 বছরে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ সরকার। এখনও সেই চর্চা রয়ে গেছে। কালো টাকার মালিকরা এই সরকারের আমলেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় উঠে আসে এমন অভিযোগ। জোরালো দাবি জানানো হয় সংবাদপত্রের কালো আইন বাতিলেরও। গত 1.5 দশকে গণমাধ্যম সূচকে কয়েক ধাপ পিছিয়ে 165তম স্থানে পৌঁছায় বাংলাদেশ। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সূচকে 16 ধাপ উন্নীত হয়ে 149তম অবস্থানে বাংলাদেশ। এমন এক বাস্তবতায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা, যেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সাংবাদিকদের বিরুদ্ধে করা সকল কালো আইন বাতিলের দাবি আসে তাদের কাছ থেকে। যারা ফ্যাসিস্টকে ফ্যাসিজমে রূপান্তরিত করার সহায়তা করেছে তাদেরকে প্রতিহত করতে হবে, না হলে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্রকে সুসংহত করার জন্য মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে, এর কোনো বিকল্প নাই। কালো টাকার মালিকরা এখন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। এ বলয় থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আবার ভারতীয় সাম্রাজ্যবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট রচনা করা। আমার মনে হয় আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা চাই, জনগণের ফ্রিডম চাই, প্রেস ফ্রিডম চাই, আমাদেরকে এই ন্যারেটিভের বিষয়ে সতর্ক থাকতে হবে। এখনও সরকারের মধ্যে থেকে পতিত সরকারের দোসররা গণমাধ্যমকে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আনেন এই শিক্ষাবিদ। সংবাদপত্রের স্বাধীনতাকে কিভাবে হরণ করা হয়েছে, গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের তো কবর রচনা করা হয়েছে। তো যে দেশে গণতন্ত্র থাকবে না সেই দেশে সংবাদপত্রের স্বাধীনতা কি করে আপনি আশা করেন? সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার তাগিদ আসে আলোচকদের কাছ থেকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে লিটন মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। প্ল্যান তো ভালোই, কিন্তু এই ফ্যালকন অ্যালুমিনিয়ামে কেন? কারণ সাধারণ অ্যালুমিনিয়ামে স্ক্র্যাচ ও মরিচা পড়ে নষ্ট হয় সহজেই। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ ও দেয় লাইফ টাইম গ্যারান্টি। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ইসরায়েলের অবরোধের কারণে অপুষ্টি এবং পানি শূন্যতায় এক শিশুর মৃত্যু হয়েছে। উপত্যকাটির রানাতিসি হাসপাতালে এই ঘটনা ঘটে। টানা 2 মাস ধরে গাজায় খাবার এবং জরুরি সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। তবে গাজায় মানবিক সহায়তা ফের চালু করতে নতুন একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এদিকে গেল 48 ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত 70 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় গেল 2রা মার্চ থেকে খাবার, পানি, ওষুধ সহ জরুরি সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। দিনের পর দিন না খেয়ে পার করছেন গাজাবাসী। খালি পেটেই ঘুমাতে যাচ্ছে শিশুরা। খাবারের তীব্র সংকটে মারাত্মক দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে উপত্যকাটিতে। এর মধ্যেই অপুষ্টি ও পানি শূন্যতার কারণে মৃত্যু হয়েছে এক শিশুর। গাজা সিটির পশ্চিমে রান্তিসি নামে একটি হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। আর এ পর্যন্ত গাজায় তীব্র অপুষ্টিতে মারা গেছেন অন্তত 51 জন। মৃত্যুমুখে রয়েছে 5 বছরের কম বয়সী 3,35,000 শিশু। এদিকে গাজায় ফের ত্রাণ সরবরাহে যুক্তরাষ্ট্র ইসরায়েল নতুন একটি চুক্তির দ্বারপ্রান্তে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। এই চুক্তির আওতায় নতুন একটি বন্টন ব্যবস্থার রূপরেখা তৈরি করা হবে। হামাসের সাথে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি না হওয়ায় গাজায় স্থল অভিযানের পরিসর বিস্তৃত করতে যাচ্ছে ইসরায়েল। নতুন এ পরিকল্পনায় রিজার্ভ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি সহ 2 শতাধিক সাংবাদিক নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত 42 জন দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করেন, আর নিহতদের অন্তত 28 জন নারী। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। খেলার খবর। বিসিবিতে যোগ্য ও অভিজ্ঞ সংগঠকদের দেখতে চান তামিম ইকবাল খান। দুপুরে জাতীয় ক্রীড়া
পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তামিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ক্রীড়াঙ্গনকে সচল করতে ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিএনপি সমর্থিত এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শরীফুল আলমকে, আর সদস্য সচিব সৈয়দ আমিনুল হক সজল। ক্রীড়াঙ্গনে বঞ্চিত সংগঠকদের এখন থেকে মূল্যায়ন করা হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক তারকা ফুটবলার মেজর হাফিজ উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেন, ক্রীড়া সংগঠক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, দেশের ক্রীড়া তারকা ও জেলা বিভাগের ক্রীড়া সংগঠকরা এতে উপস্থিত ছিলেন। তো যদি আজকে জেলার বিভাগের একটা এত সুন্দর প্রোগ্রাম, আমি ছোট হয়ে আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব যে যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। আর্চারি ওয়ার্ল্ড কাপ খেলতে রাতে সাংহাই যাচ্ছে বাংলাদেশ দল। আগামী ৬ থেকে ১১ মে অনুষ্ঠিত হবে আর্চারি ওয়ার্ল্ড কাপের স্টেজ 2 প্রতিযোগিতা। আসরে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ জন আর্চার। রিকার্ভ ডিভিশনে ৩ জন এবং কম্পাউন্ডে খেলবেন 2 আর্চার। আব্দুর রহমান আলিফ, সাগর ও রামকৃষ্ণ সাহা খেলবেন রিকার্ভ ডিভিশনে। কম্পাউন্ড দলে আছেন হিমু ও বন্যা আক্তার। এবার 5 জন অংশ নিলেও ভবিষ্যতে আরও বেশি সংখ্যক আর্চার পাঠানোর তাগিদ সভাপতি ডক্টর মোহাম্মদ মোখলেস উর রহমানের। অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দেশে বিদেশে কোথাও পার্টিসিপেশনের জন্য আমাদের গ্যাপ না থাকে, যেমন এইবার আমরা 18 জন দিতে পারতাম, সেখানে যাচ্ছে মাত্র 5 জন, 1906 জন। তা আমরা যদি সবাই ঠিকঠাক মতো এই আন্তরিকতার সাথে চেষ্টা করি, এই সমস্ত খেলায় স্পেস পাওয়া কোনো বিষয় না। ডিবিসির নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসির।